অনুপম দিয়ে দিলেন সুকান্তবাবুকে ওনার নতুন বইটা। আমাদের ফটোগ্রাফার দাদা কি আছেন এখানে? একটু যদি সবাই সামনে একটু দাঁড়িয়ে পড়েন, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। আমার এটা একটা উপরি পাওনা হয়ে গেল এখানে এসে, এটা তো অপ্রত্যাশিত ছিল যে এই বইটা হলো। অনুপমকে অনেক অনেক অভিনন্দন, এটা খুবই একটা আনন্দের কথা। বইটার নামই হচ্ছে নিজের শব্দে কাজ করো। কাজে আমি আর বেশি শব্দ ব্যয় করব না, যদি কিছু বলার থাকে অনুপম নিজেই যদি বলে, আমি জানি না যে এটা কীরকম অনুষ্ঠানটা কীরকম। আবার অভিনন্দন জানিয়ে এবং আমার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। হ্যাঁ, ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই, তাও ছোট্ট করে বলে দিই। Anupam Roy is an award-winning Bengali lyricist, composer and singer. In 2015, he made his Bollywood debut, composing the score and songs for Piku and winning the Filmfare Award for Best Background Score. He has also won a National Film Award in 2016 for his work as a lyricist. Anupam writes poetry and short stories and has contributed to various magazines and newspapers. Angshuman Kaur is a Bengali poet and novelist and professor of English at the University of Burdwan's Department of English and Culture Studies. He was also the Secretary, Sahitya Academy, Eastern Region, and a member of the Advisory Board, Bengali, of the Sahitya Academy. He has several collections of poems, 2 novels, 3 novellas, a collection of short stories, and a memoir to his credit. Angshuman has received 7 awards, including the Kritibash Puruskar, Bongyo Sahitya Porishad Puruskar, and the Poshchim Bongo Bangla Academy Puruskar. Your panel for the afternoon. ধন্যবাদ সুকন্যা। শুভ দ্বীপ্রহর। আমার সঙ্গে রয়েছেন যিনি, তার পরিচয় দেওয়া হয়েছে, নতুন করে আমার কিছুই বলার নেই, এবং ওর একটি পুরনো নতুন কবিতার বই আজ প্রকাশ পেল। ঠিক বললাম তো? হ্যাঁ, অনেক ধন্যবাদ অংশুমান দা, সুকন্যাকেও ধন্যবাদ। একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করি, মানে আমি ওকে অনুপম তুমি ও অংশুমান দা তুমি বলে, তো আমরা সেভাবেই কিন্তু কথা বলবো, একটু ইনফর্মালি। আশা করি আপনারা আমাদের সহ্য করবেন। হ্যাঁ, আর সুকান্ত দাকে অনেক ধন্যবাদ আজকে বইটার আনুষ্ঠানিক প্রকাশের জন্য রাজি হওয়ার জন্য এবং সেই সম্মানটুকু দেওয়ার জন্য। সুকন্যাকে ধন্যবাদ, আর অংশুমান দা তোমাকে তো ভীষণভাবে ধন্যবাদ। আজকে এই সেশনটা তুমি আছো আমার সঙ্গে, আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগা, তার কারণ তোমার কবিতার আমি খুব বড় ভক্ত। এবং কেন বললাম, একটু বলি যে একটি পুরনো নতুন কবিতার বই, বইটি পাওয়া যাবে আর কিছুক্ষণ পরেই এখানে যে স্টোরি বুকসের স্টল আছে সেখানে আসছে বইটির প্রকাশক দেজ পাবলিশিং। এই বইটির যে ভূমিকা অনুপম লিখেছে সেটি পড়লেই আপনারা বুঝতে পারবেন যে এই বইটি আসলে দুটি গ্রন্থের সম্মিলন, যার প্রথমটি প্রকাশ পেয়েছিল অনেক দিন আগে, এবং সেই বইয়ের প্রকাশক ছিল সপ্তর্ষি প্রকাশন। তাতে 38টি কবিতা ছিল। সেই বইটির 38টি কবিতা এবং তার সঙ্গে নতুন 20টি কবিতা নিয়ে এবারের এই যে বই, সেই বই। এবং জানুয়ারি 2012 সালে এই বইটি প্রকাশ পেয়েছিল। তারপর বইটি আর দীর্ঘদিন প্রথম মুদ্রণ শেষ হওয়ার পর পাওয়া যেত না। সেই কারণেই এই নতুন উদ্যোগ। এবং অনুপম লিখেছে যে এই কবিতাগুলো ছাড়াও আরেকটি ফ্রি কবিতা থাকছে, সেই কবিতার নাম আমার কোনো দুঃখ নেই। তো সেই ফ্রি কবিতা সহ এই বইটি প্রকাশ পেল আজকে সুকান্ত চৌধুরীর হাত ধরে। আমরা কথাবার্তায় যাব। আমি একটু প্রথমে এই কথা জিজ্ঞেস করবো যে এখানে দর্শকদেরও যারা আছেন, আমি জানি না তাদের কতজন তোমার কবিতা নিবিড়ভাবে পড়েছেন, তার কারণ তারা অধিকাংশই তোমার গান শুনতে অভ্যস্ত। তো আমি যদি কথা তোমায় জিজ্ঞেস করি, আমাদের মতো যারা কবিতা লেখার লোক, তারা তোমার গানও যেমন শুনেছি, কবিতা অনেকেই পড়েছেন, আমি কাউকে ছোট করার জন্য কথাটা বলছি না, কিন্তু মূলত তুমি একজন সঙ্গীতকার, গান বানাও, গান সুর করো, গান গাও, সেটাই তোমার মূল পরিচিতি। কিন্তু তোমার ভেতরে একটি কবি সত্তা আছে, যে কবি সত্তা তোমার গানেও বারবার প্রকাশ পেয়েছে। গানগুলোর এতখানি আদৃত হওয়ার পেছনে সেটা একটা বড় কারণ আমার মনে হয়। তো আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করছি যে কোথায় তুমি, যেহেতু এটি কবিতার বই, তোমার গান এবং কবিতার, গানের যে লিরিক এবং যে কবিতার যে শরীর,
কোথায় তুমি সেই দুইয়ের মধ্যে একটি সীমারেখা টানবে এবং কেন এটিকে তুমি কবিতার বই বলছো, বা কেন তোমার গানগুলোকে কবিতা বলবে না? এটা এই প্রশ্ন আমায় অনেকবারই ফেস করতে হয়েছে, এবং সত্যি কথা বলতে আমার শুরু কিভাবে, আমি কিভাবে প্রথম কলম ধরি, কিভাবে লিখি। আমি কিন্তু সব বাঙালি ছেলের মতোই প্রথমে কবিতায় লিখেছিলাম। এবার সেটা হয় স্কুলে পড়ি, তখন আবেগ থাকে মানুষের প্রচণ্ড, কী নিয়ে লিখছি জানি না, কিন্তু লেখার একটা ইচ্ছে কাজ করে, এবং যা যা পড়ছি, জীবনানন্দ পড়ছি, রবীন্দ্রনাথ পড়ছি, পড়ে মনে হচ্ছে যে আমিও যদি এরকম কিছু একটা লিখতে পারি। সেই সময় থেকে লেখা শুরু। গান তৈরির ব্যাপারটা অনেক জটিল, কারণ সুর যে আমি কোনোদিন করব সেটা সেই বয়সে মাথায় আসেনি, লিখবো সেটা মাথায় এসেছে। এবার লিখতে লিখতে একদিন দেখলাম তাতে সুরও করছি, এবং সেগুলো লিরিকে পরিণত হচ্ছে। এবার লিরিক আর কবিতার মধ্যে আমার যেটা তফাৎ, আমার না, এমনটা কি হয়েছে যে যেটাকে তুমি কবিতা বলে লিখেছো পরে সেটাকে সুর দিয়েছো? মানে এইমাত্র যে কথাটা বললে তাতে না, কি সেরকম মনে সেটা হলো? সেটা কোনোদিনই হয়নি। অ্যাকচুয়ালি যখন কবিতা আমি লিখতে বসেছি, আমি শুধু কবিতাই লিখতে বসেছি, এবং কোনোদিনই সেগুলোতে সুর দেবো ভাবিনি। আর যখন গান লিখেছি, শুধু গানই লিখেছি, সেটাকে কবিতা হিসেবে আলাদাভাবে আমি দেখিনি কোনোদিনই। হয়তো আমার গান লেখার সত্তাটা কবির সত্তার চাইতে অনেকটা বেশি জোরালো, অনেকটা বেশি হয়তো তার দাপট বেশি, তাই জন্য আমার কবির যে সত্তাটা সেটা কোথাও হয়তো একটু মার খায়। এবং সেইভাবে গানটা এতটা পপুলার একটা মিডিয়াম, যার ফলে মানুষের কাছে হু হু করে ছড়িয়ে যায়, এবং কবিতা ছড়াতে সময় লাগে। এবার আমি একবারও বলছি না আমার কবিতার মধ্যে সেই গুণ আছে যেগুলো আমার গানের মধ্যে আছে, তাই জন্যে হয়তো সেটা নাও হতে পারে। এবার তফাৎ করি ডেফিনেটলি অনেকভাবেই। গানের একটা স্ট্রাকচার থাকে, গানের যে শরীর থাকে, যেটা তুমি বলছিলে এক্ষুনি, সেটা আমার কাছে অনেকটাই আলাদা, কারণ তার বক্তব্য হয়তো 12 লাইনে 16 লাইনের মধ্যে বলে ফেলতে হয়, এবং তাতে আমি প্রচুর অন্তমিল ব্যবহার করি, কারণ সুরের ক্ষেত্রে, ছন্দের ক্ষেত্রে সেটা কাজে দেয়। কবিতার ক্ষেত্রে আমি সেটা করি না এটা একদমই। খুব আশ্চর্য। আমি তোমায় আড্ডা দিতে দিতেও বলছিলাম, বা ফোনে যখন এই বইটা নিয়ে কথা হচ্ছিল, যে এই বইটা আপনারা যদি পড়েন তাহলে একদম অন্য এক অনুপম রায়কে দেখবেন, বা ওর আগের বইটিও। কোনো কবিতায় কোনো অন্তমিল নেই, ছন্দ বর্জিত, অন্তমিল বর্জিত কবিতা। অনেকগুলি কবিতা যেটা প্রথম বইয়ে ছিল টানা গদ্যে লেখা বরং। তো এই যে সংযম, মানে একজন কবি হিসেবে, মানে যেটা আমার মনে হচ্ছিল আগে, তোমার আগের বইটির নির্মাণ প্রক্রিয়ার শুরুর সঙ্গে আমার একটা সংযোগ আছে, সেটাও আজকে আমি তোমায় বলছিলাম, সে কথায় পরে আসবো। কিন্তু তোমার আগের বইটি খুব যত্ন করেই পড়েছিলাম, এটিও পড়েছি। তো আমার যেটা মনে হয়েছে যে মানে গায়ক অনুপম রায়, এবং আমি বলবো যে লিরিক লিখছেন যে অনুপম রায়, তিনি কোথাও নিজেকে এক অদ্ভুত সংযমী যাপনের মধ্যে রাখছেন যখন তিনি কবিতা লিখছেন। তো এটা সম্ভব হয় কি করে? দেখো, কবিতা আমার কাছে একটা অদ্ভুত আরামের জায়গা। আরামের জায়গা কেন বলছি, আমি গান লিখি, গান লেখা আমার এখন পেশা, এবং পেশাগতভাবে আমি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ের জন্য আমায় গান লিখতে হয়, এবং সেখানে হয়তো অনেক সময় অনেক রকম দায়বদ্ধতা কাজ করে, অনেক রকম জরুরি আইন মেনে হয়তো আমার সেই গানটা তৈরি করতে হয়। কিন্তু কবিতা, আমি সত্যি কবিতার উপর আমি আমি ফিরে যাই যখন আমি খুব ক্লান্ত, যখন আমি খুব শ্রান্ত, যখন অন্য সব কিছু করতে করতে একটা, কি বলবো, একটা ছিবড়ে ভাব চলে আসে নিজের মধ্যে, তখন আমি কবিতার মধ্যে নিজের আশ্রয় খুঁজি, এবং কবিতা আমায় সেই শান্তিটা দেয়। এবং সেই রাত্রির বেলা বা যখনই আমি আমার ল্যাপটপটা খুলে লিখতে বসি, সেই সময় অনেক কিছু ভিড় করে আসে মাথায়, যেগুলো আমি নির্দ্বিধায় হু হু করে লিখতে পারি। সেই জায়গা থেকে কবিতার জন্ম হয় আমার, এবং সেখানে আমার কোনো দায়বদ্ধতা নেই। আমার পাঠক সংখ্যা বাড়লো কমলো সেই নিয়ে চিন্তা ভাবনা থাকে না, যেটা গানের ক্ষেত্রে অনেক সময় হয়। সেই জন্য এই বইটার নামও হয়েছে নিজের শব্দে কাজ করো, মানে অন্য কোনো কিছু নিয়ে তুমি ভাবিত নও। হ্যাঁ, কিন্তু এবার আমি যেটা বলছিলাম যে অন্তমিল একেবারে আসছে না, এটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে। এই কারণে আমি বলছি, ধরো আমাদের আরেক বন্ধু, আমাদের দুজনেরই বন্ধু শ্রীজাত, ও তো গানও লেখে একই সঙ্গে, আবার কবিতাও লেখে। কিন্তু ওর কবিতার ক্ষেত্রে তো আমরা দেখেছি যে ছন্দ এবং অন্তমিলের দুর্দান্ত একটা অন্তমিলের। অসামান্য হুম। একটা প্রাবল্য আছে। তো সেটা একদম তোমার কবিতার মধ্যে প্রথম থেকেই নেই, আমি যেভাবে তোমায় দেখো, পড়েছি। সেটার জন্যই বলা যে নিজের শব্দে কাজ করো, একদম, মানে নিজস্বতা মেনটেন করাটা একটু একদম, দরকার। শ্রীজাতদাকে একদম। আমি খুবই সম্মান করি, এবং হ্যাঁ, শ্রীজাতদার কবিতাকেও হ্যাঁ, সম্মান করি। হ্যাঁ। সেই জায়গা না, থেকে তোর তো লিরিকে তুমি সুরও দিয়েছো, খুব জনপ্রিয় হয়েছে, সেও আছে। এবার সেই জায়গা থেকেই যে আমি যেভাবে ভাবি কবিতাকে, আমি যেভাবে আমার মাথায় চিন্তাগুলো আসে, সেগুলো আমার মতোই থাক, সেগুলো আমার নিজস্বতা মেনটেন করেই চলুক। সেই ক্ষেত্রেই আমি কারোর মানে আমি ফলো করতে চাই না কাউকে, ঠিক। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা, না ফলো করার তো প্রশ্নই নেই, তাহলে তো এই বইয়ের নাম নিজের শব্দে কাজ করো হয়ই না।
দ্বিতীয় আরেকটা কথা আমি তোমায় জিজ্ঞেস করছি যে ধরো এই যে প্রথম বইটি, মানে বাংলা প্রকাশনা সংক্রান্ত একটা কথা বলি, তারপর বইয়ের ভেতরে একটু প্রবেশ করব, কেননা এটা আপনারা সকলে হয়তো জানবেন না, কিন্তু আমরা যারা দু কলম লেখার চেষ্টা করি বাংলায়, আমরা অনেক বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। তো প্রথম যে বইটি তোমার প্রকাশ পেলো, তারপরে অতি দ্রুত ঝড়ের গতিতে, মানে আমার এখনও মনে আছে তোমার প্রকাশক যিনি প্রথম বইয়ের, আমারও বন্ধু, আমরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম, তখন তোমার সঙ্গে তার ফোনে কথা, আমরা একটা ব্যালকনিতে বসে আছি মানে নদীর পাড়ে, এবং তারপর বইটি জন্ম হলো, বইটি শেষ হয়ে গেল, এবং বইটি তারপরে একেবারেই হঠাৎ করে দেখলাম যে এই পৃথিবীর মায়া কাটিয়ে কোথায় একটা চলে গেল। এটা খুবই অদ্ভুত যে আমরা এখন এইটা এইটা এটা কি মনে হয় তোমার? সত্যি বিস্ময়কর, কারণ এখানে অনেক কটা মানুষ জড়িয়ে আছে। আমি যখন প্রথম কবিতার বই করার কথা ভাবি, আমি শ্রীজাতদাকেই ফোন করেছিলাম, বলেছিলাম আমাকে একজন পাবলিশারের নম্বর কি তুমি দিতে পারবে? তখন শ্রীজাতদাই আমায় সপ্তর্ষি সৌরভের নম্বরটা দেয়, এবং আমি সেই ফোনটা করার সময় অংশুমান দাস সেখানে প্রেজেন্ট থাকবে সেটা আমি সত্যিই ভাবতে সেটা পারি। আজকে তোমায় বললাম, এটা এবং কখনোই কথা হয়নি এ নিয়ে। খুবই কাকতালীয় ব্যাপারটা। কাকতালীয় একেবারেই। এবার সপ্তর্ষি খুবই যত্ন করে বইটা করে, এবং বইটির নাম ছিল সারা রাত কেটে যায় তোর কথা ভেবে। বইমেলায় যাওয়া, আমার প্রথম বই বেরোচ্ছে, বইমেলায় রিলিজ হচ্ছে, আমার মধ্যে কতটা আনন্দ এবং কতটা উত্তেজনা সেটা আমি এখন বুঝতে পারি, সেই সময়টা কতটা আনন্দে কেটেছিল। কিন্তু যেটা হয় সেটা বইটা বিক্রি হয়ে যাওয়ার পরে আর বইটি ছাপা হয় না, এবং বইটিতে 6টি মারাত্মক প্রিন্টিং মিস্টেক ছিল, যার ফলে কবিতার মানেই পুরো পাল্টে গিয়েছিল, এবং সেটাকে কবে কারেক্ট করে নতুন বই হবে সেটা নিয়ে আমি ফোন করে ক্লান্ত হয়ে গিয়ে সৌরভদাকে বলি, সৌরভদা আর করতে হবে না তোমার বইটা, আমি ওটাকে অন্যভাবে আনছি। করে দেখতে দেখতে নতুন কিছু কবিতাও জন্ম নিল। সেই নতুন কিছু কুড়িটা কবিতা এবং তার সঙ্গে পুরনো যে বইটি বেরিয়েছিল যেটা এখন পাওয়া যায় না, সেই কবিতা মিলিয়ে এই নতুন বই তৈরি হয়েছে। ধন্যবাদ দেশকে। এবার একটু আমরা বইটার ভেতরে প্রবেশ করব, কেননা আপনাদেরও হয়তো জানতে ইচ্ছে করছে যে কেমন কবিতা আছে, পড়বেও বেশ কিছু কবিতাও, সেটা কথা দিয়েছে আমায়। একটা সিরিজ যেটা যেটা নতুন সংযোজন হয়েছে, রাতকে নিয়ে লেখা একাধিক কবিতা, এবং তুমি ভূমিকায় লিখেওছে যে দিনের বেলাও রাতের কবিতা লিখছি। তো এটা কেন হঠাৎ করে রাতকে নিয়ে এরকম একটা অবসেশন, এবং একটা সিরিজ লিখে ফেললে, দিনের বেলায় রাতের কবিতা লিখলে, এটা কেন একটু যদি বলো। হ্যাঁ, সত্যি আমাকে অনেক দিন ধরেই, আমি যখন লিখি কবিতা লেখার যে সময়টা মূলত আমার কাছে রাতের, কারণ সারাদিনের ব্যস্ততা, সারাদিনের ক্লান্তি সব কাটিয়ে আমি রাত্রি 10:30 11টা নাগাদ হয়তো বসলাম কবিতা নিয়ে, এবং সেই সময় আমি লিখতে বসি, এবং আমার কাছে, আমি বিভিন্ন শহরে থেকেছি, শহর পাল্টেছে, আমার বাড়ি পাল্টেছে, কখনো ঠাকুরপুকুরের রাত, কখনো বেহালার রাত, কখনো লেক গার্ডেন্স রাত। এই রাতের চরিত্রগুলো আমি বোঝার চেষ্টা করি, এবং চেষ্টা করি যে কবিতার মধ্যে যদি ধরা যায় সেগুলোকে, এবং সেইখান থেকেই এই কবিতাগুলো জন্মেছে। এবং শুধু তাই নয়, আমি অনুষ্ঠান করতে বহু অন্যান্য শহরে যাই, টাউনে যাই ছোট, সেইখানেও আমায় যখন ঠিক, হ্যাঁ, এবং সেইখানের রাতগুলো আমায় ভাবায়। এবং আপনারা জানেন হয়তো যে এত রাতে অনুষ্ঠান শেষ হয় যে আমরা যখন হাইওয়ে দিয়ে ফিরি একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়, এবং শুধু ট্রাকের পর ট্রাক চলছে, সেই রকম একটি হাইওয়ে, রাত্রির হয়তো 3টে বাজছে, 4টে বাজছে, আমরা ফিরছি বাড়ি, যেখানে টোল ট্যাক্স নেওয়া হয় সেখানে দীর্ঘ ট্রাকের লাইন পড়ে। এই সব নিয়ে রাত অদ্ভুতভাবে আমার মধ্যে এসেছে, এবং আমি ধরার চেষ্টা করেছি কিছু কবিতা। আমার মনে হয় এখানেই শেষ হয়ে যায়নি, হয়তো ভবিষ্যতেও আমি লিখব রাত নিয়ে, কারণ ওই নৈশব্দ এবং ওই যে ফুরিয়ে আসে মানুষের হাঁটা চলা, গাড়ি ঘোড়ার শব্দ কমে যায়, তখন বাড়িতে গিটারটা বাজালেও যেন একটু বেশি শুনতে পাই, সেই রাতের স্মৃতিগুলো আমার কাছে খুব খুব মধুর। এটা চমৎকার বললে যে তখন গিটারটা বাজালেও যেন একটু বেশি শুনতে পাই। হ্যাঁ, সারাদিনের ব্যস্ততার মধ্যে ওটার আওয়াজটা যেন কোথাও হারিয়ে যায়। কবি কথা বলছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করছি যে আরেকটা জায়গায় একটু টেকনিক্যাল, হয়তো আমি জানি না সকলের এই প্রশ্নের উত্তর আকাঙ্ক্ষা থাকবে কি না, কিন্তু আমার আছে, যেহেতু আমিও কবিতা লেখার সঙ্গে যুক্ত, যে তোমার প্রথম যে বইটা পড়েছিলাম সেখানে যে সমস্ত ইমেজ ছিল, যে পারিপার্শ্বকে ছুঁয়ে তোমার কবিতা তৈরি হচ্ছিল, জন্ম নিচ্ছিল, এই রাতের যে সিরিজ, তাতে দেখলাম যে তোমার কবিতা অনেক বেশি অ্যাবস্ট্রাকশনের দিকে চলে গেছে। আমার এটা নিজের মনে হয়েছে, মানে সবগুলো না হলে অনেকগুলোর ক্ষেত্রেই একটু বেশি অ্যাবস্ট্রাক্ট। এটা কেন হলো? মানে কিন্তু তুমি তো আবার এই মুহূর্তে যে কথাটা বললে রাতকে কেন্দ্র করে, সেই জগৎটা তো আমাদের
যাপিত জীবন, সেটা তো খুব কংক্রিট একটা এক্সপিরিয়েন্সের কথা বললে, কিন্তু তার থেকে উঠে আসছে যখন কবিতা, তখন সেটা একটু অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তো এটা এটা কেন? এটা কি খুব মানে সচেতনভাবে তোমার মধ্যে হয়েছে, নাকি তোমার না, এটা অসচেতনে তুমি এই এই প্রশ্নটা ঠিক করেছো যে আমার কিন্তু খুব সচেতনভাবে জিনিসটা আসেনি। আসেনি? তুমি বলছো বলে হয়তো এখন আমি বাড়ি গিয়ে যখন পড়বো একবার রিয়েলাইজ করার চেষ্টা করব, কিন্তু যখন আমি লিখেছি আমি অ্যাবস্ট্রাক্ট যে করে ফেলবো জিনিসটাকে এইভাবে লিখিনি। আমার যেভাবে চিন্তাগুলো এসেছে সেটা বলতে পারো খানিকটা বয়সের দোষ, কারণ এটাও খুব সত্যি কথা। বয়স বাড়ছে তো হয়তো চিন্তা ভাবনাগুলো একটু জটিল হয়ে উঠছে। এটা আগের তুমি বলো না বয়স বাড়ছে, অনেকে কেঁদে ফেলবেন কিন্তু ওখানে। যাই হোক, কিন্তু বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে সেই অর্থে। হ্যাঁ, সেভাবে, এবং লেখাও নিশ্চয়ই সেভাবে পাল্টাচ্ছে। নিশ্চয়ই। পরিণত হচ্ছে কিনা বলতে পারবো না, হয়তো দেখা যাবে আগের লেখাগুলো এটার চাইতে বেটার হয়েছে। না, আমি তুলনায় যাচ্ছি না, মানে আমার আমার দুটো পর্বেরই লেখার মানে তুলনায় যাচ্ছি না, ভালো লেগেছে। আমি তুলনায় যাব না যে কোনটা বেটার কোনটা বেশি পরিণত, কিন্তু ওটা আমার মনে হচ্ছিল যে একটু অ্যাবস্ট্রাকশনের জায়গায় যাচ্ছে। প্রথম যে বইটা লেখা হয়েছিল মূলত প্রেমের কবিতা ছিল, প্রেমের কবিতা ছিল। এবং সেই সময় আমি যে সময় প্রেমের কবিতাগুলো লিখছি সেটা আমার জীবনে খুব একটা ক্রিটিক্যাল সময়, এবং সেটা কি সত্যিকারের প্রেম থেকে লেখা? একদম সত্যিকারের প্রেম থেকে লেখা। এবং সেই সময় হু হু করে লিখছি, কারণ মনের মধ্যে এত রকম ওঠাপড়া চলছে, এবং প্রেম যেভাবে মানুষকে এগিয়ে নিয়ে যায় বা যেভাবে ভাবায়, আর কোনো অনুভূতি মনে হয় না সেই কাজটা করতে পারে। এবং সেই জায়গা থেকে লেখাগুলো হয়তো ঝরঝর করে বেরিয়ে এসছে, এবং তার মধ্যে একটা, যেটা বলছো, হয়তো সহজ রিডেবিলিটি আছে হয়তো। এই কবিতায় ফিলোসফার অনুপম, দার্শনিক যে অনুপম, মানে রাতের কবিতাগুলোতে, যে জন্য আমি অ্যাবস্ট্রাকশনের কথাটা বলছিলাম, যেটা তোমার বয়সের চিহ্ন, এটা সত্যি সকলের ক্ষেত্রে হয়। মানে হ্যাঁ। এখন তুমি প্রেমের কবিতা লিখতে গেলেও তার ভেতরে কোথাও একটা বয়সের ছাপ কিন্তু না, পড়বে। প্রেমটা চলে যায় না আস্তে আস্তে জীবন থেকে, ঠিকই ঠিকই। যার ফলে মানুষ তখন ভাবে যে প্রেম তো গেল, এবার কি নিয়ে লিখবো, তখন মানুষ আরো সিরিয়াস হয়ে ওঠে। আমরা একটু ব্রেক নিই একটা, হ্যাঁ, তার কারণ আবার কথায় ফিরবো। কয়েকটা কবিতা পড়ো, তারপর আবার আমরা কথায় ফিরবো। একটা জিনিস বলে রাখি, আমি যখন প্রথম বই লিখি, যেটা সারা রাত কেটে যায় তোর কথা ভেবে, সেই বইটি বেরিয়েছিল 2012 হ্যাঁ। বই মেলাতে। হুম। সেই বইটি আমি উৎসর্গ করেছিলাম আমার বাবা এবং মাকে, কারণ যারা না থাকলে আমি কোনোদিন বাংলা ভাষার প্রতি আচ্ছা, ওরা কিন্তু ভালোবাসা। আজকে এসেছেন, ওদের জন্য একটা করতালি দিন প্লিজ। মানে এটাও আমি দেখিনি, ওরা বসে আছেন মা দিকে। অনুপমের বাবা এবং মা এসেছেন এই হ্যাঁ, এবং বই এটা প্রকাশ উপলক্ষে। আমি খুবই ভাগ্যবান যে আমার মা আর বাবা দেখতে পাচ্ছে যে তার ছেলে যেগুলো লিখতো আর কি দুপুরবেলা বসে, রাত্রিবেলা বসে, সেগুলো সত্যি সত্যি কোনোদিন বই আকারে বেরোচ্ছে, এবং এটা আমার কাছে খুব খুব আনন্দের, এবং ওনারা যে আজকে আসতে পেরেছেন, আমি ভীষণ ভীষণ খুশি। আমি রাত যে সিরিজটা লিখেছি সেখান থেকে প্রথম কবিতাটি পড়ছি। আহত রাত। রাত আসে সজারুর শরীরের মতো, কাঁটা দেয় আমার চাদরে। হেমন্ত ঠোঁটে গন্ধ এনেছে কত, ফুল ফোটে কিছু ছাতিম ছাতিম সাদা। কুয়াশা ভাবছে ঘিরবে ঘিরবে, পড়শিরা যেন কোরাসে মাজছে দাঁত। ট্যাক্সি ঘুরছে, জিপিএস শোঁকে কুকুর। আহত রাত। হাঁটে পথ, মাথা নিচু দুটো পুলিশ। কাউকে পারেনি ধরতে সময়। বাড়ি ফিরে গিয়ে যে যার মতো রাতের হিসেব লেখে। ধন্যবাদ। আর একটু পড়ো, নইলে সিরিজের কবিতা তো আর কয়েকটা পড়ো, যাতে ওদের একটু। হ্যাঁ, আমি এটার একটু প্রেক্ষাপটও বলি। এটা আমার লেক গার্ডেন্সে যে বাড়িতে থাকি আমি, সেই বাড়ির রাত, এবং আমার বাড়ির সামনে প্রচুর ছাতিম গাছ আছে, এবং রাত্রে দুটি পুলিশ টহলও দেয়, এবং সেখানে আমি যখন বারান্দায় মাঝে মাঝে গিয়ে দেখি, দাঁড়াই, এবং স্পেশালি হেমন্তকালের এই সময়টা যখন ছাতিম ফুলটা ফোটে, একটা অদ্ভুত মাদকতার গন্ধে ভরে যায় চারিপাশটা, এবং মনে হয় যে আমি যে এই দেশে জন্মেছি, এই বাংলায় জন্মেছি, আমার জন্মানোটা সত্যি সার্থক, এবং সেই অনুভূতিগুলো আমি কবিতায় ধরতে চেয়েছি। আহত রাত 2। রাত আসে একইভাবে তীর তীর করে, পোকাগুলো এক রাত করে বাঁচে, পেঁচাগুলো মোমবাতি হয়ে গাছে জ্বলে থাকে, ফ্যাস ফ্যাস করে কাঁদে। গাছগুলো থেকে কান্না গড়িয়ে পড়ে নিচে বসে থাকা দুঃখী মানুষের কলার। এহেন রাতের বুকে বৃদ্ধা নিজের বালিশের নিচে চাবি, একদিন যদি উড়ে যাওয়া যায় যাবে। শরীরের খাঁচা ভেঙে দূর থেকে সব ভীষণ মিষ্টি লাগে, দূর থেকে রাত, কাছে এলে সব ঘুমের শব্দ মিছে। ধন্যবাদ। আরেকটা পড়ছি, আমি পরপর পড়ছি যেভাবে লেখাগুলো এসেছে, এবং এগুলো সবই 2017-18 এই সময় লেখা। দুঃস্বপ্ন। বিশ্রী রাত পিছু নেয়,
ধাওয়া করে অলিগলি, কি যেন একটা ফেলে এসেছি, বাড়ি ফিরে মনে পড়বে, তখন এনে দেবে কে আমায়। গলিতে রাতের আঙুলগুলো কিলবিল করে, ছুঁতে চায় আমার গলার কাছে, পায়ের অজস্র শব্দ তেড়ে আসে হনহন করে। এবার আমি বাড়ি যেতে চাই, কিন্তু এ রাত কিছুতেই ফুরোচ্ছে না। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু অনুপমের অনুমতি নিয়ে এবং আপনাদের অনুমতি নিয়ে ওর একটা কবিতা পড়ছি, মানে আমার খুব ইচ্ছে করছে পড়তে। নিশ্চয়ই। হ্যাঁ, তার একটা কারণও আছে, সেই কারণে পরে আসছি। এই কবিতাটির নাম, এটিও নতুন সিরিজের কবিতা, রাতকে নিয়েই লেখা। কবিতাটির নাম স্রোতপৃষ্ঠে চূর্ণ চূর্ণ লোহিত সূর্যাস্ত ভেসে আছে। আজকে রাতের কবিতা, শরীরের সমস্ত কষ্ট ভুলে গিয়ে এই কবিতা বারবার পাঠ করা। সবাইকে ফোন করে করে ব্যস্ত করে তুলতে হবে, যেন ব্ল্যাক হোল থেকে প্রাণের সিগন্যাল পাওয়া গেছে, অথবা সময় নদীর উল্টো স্রোতে খরগোশ বেগে ছুটতে শিখেছে মানুষ। এমন কিছু আনন্দ শতভাগে ভাগ করে নেওয়ার রাত। ঋণ, বিনয় মজুমদার, 1960। কবিতাটি লেখা 21শে এপ্রিল 2019। এটা আমার খুব আশ্চর্য লেগেছে, তার কারণ গত বছরই আমি একটি উপন্যাস লিখেছি বিনয় মজুমদারকে নিয়ে, যেটির আজকে এই মঞ্চেই আনুষ্ঠানিক প্রকাশ আছে বিকেল 4:40-এ। আমার খুব আশ্চর্য লেগেছে যে বিনয় মজুমদারকে নিয়ে তুমি এতখানি ভেবেছো এই বইয়ে এই কবিতা। এবং এই কবিতাটি খুব একটি বিখ্যাত কবিতা বিনয়ের, যেটি এই কবিতার শিরোনাম, খুবই বিখ্যাত কবিতা। এবং আরেকটি কবিতা তুমি লিখেছিলে আগের বইয়ে, রিটার্ন ফ্লাইট 4, যেখানে বলেছিলে তুমি চাকা হইতে পারো, আমি বিনয় হইতে অস্বীকার করিলাম, বিনয় হয়তো ইস্তফা দিলাম, ভুল বললাম একটু। তো এইটা একটু বলবে যে এতজন কবি থাকতে বিনয় মজুমদারকে নিয়েই তোমার কবিতার বইয়ে দুটি কবিতা। হ্যাঁ, এটা খুব অদ্ভুত। আমি আসলে মানে খুবই ভক্ত ওনার লেখার, এবং এটা হয়েছিল আমার কিছু সিনিয়র মানুষজন যাদের থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি কবিতা লেখার। আমার খুব কাছের মানুষ সমিত রায় আমায় প্রথম ইন্ট্রোডিউস করে বিনয় মজুমদারের কবিতা। তখন আমি ব্যাঙ্গালোর শহরে থাকতাম, এবং কৌরব বলে একটি পত্রিকার সঙ্গে আমার তখন পরিচয় হয়, এবং কমল চক্রবর্তীর লেখা এইসবের সঙ্গে পরিচিতি হচ্ছে। তার আগে বারিন্দা কমল দা ওরা কৌরব করতেন মূলত, এবং ওদের লেখার সঙ্গে পরিচিতি হচ্ছে, এবং সেগুলো পড়ে আমি মুগ্ধ হচ্ছি। সমিত দা আমায় তখন বলছে, গাইড করছে যে তুই বিনয় মজুমদার পড়েছিস? আমি বলেছি না। তখন আমায় সাজেশন পাওয়া যায় আর কি, যেরকম সিনিয়ররা দিয়ে থাকেন আর কি সাজেশন। এবং আমি বিনয় মজুমদার পড়া শুরু করি, এবং মনে হয়েছে যে আমি কোথাও মানে এত আনন্দ পাই এই কবিতাগুলো পড়ে। এবং সত্যি সত্যি এই যে কবিতাটা তৈরি হয়েছে, স্রোতপৃষ্ঠে চূর্ণ চূর্ণ লোহিত সূর্যাস্ত ভেসে, চমৎকার কবিতা বিনয়েরও। তোমার কবিতাটাও খুব ভালো কবিতা হয়েছে অনুপম। আমি বারবার কবিতার মধ্যে একটা রিডেবিলিটি থাকে যে বারবার পড়া যায়। হ্যাঁ, এবং এখানে একটা দৃশ্য, একটা সানসেটের দৃশ্য বুঝতেই পারছি যে, এবং সেখানে একজন মানুষ লিখছে যে স্রোতপৃষ্ঠে চূর্ণ চূর্ণ লোহিত সূর্যাস্ত ভেসে আছে। এটা যতবার পড়ছি গায়ে কাঁটা দিচ্ছে, এবং তখন এই অনুভূতি হলে তখন মনে হয় যে কাউকে একটা ফোন করি, কাউকে একটা বলি যে আমার মধ্যে এই অনুভূতিটা হয়েছে। এবং সেইখান থেকে আমি এই কবিতাটা জন্ম হয় আর কি, কারণ এত এত চমৎকার লেখা, এবং সেই জায়গাগুলো আমরা পড়েই এত ভালো লাগে যে। আর তখন চাকার বিনয় হইতে ইস্তফা দেওয়াটা যদি একটু বলো। এটাও একটা মজার গল্প। সেটা হচ্ছে যে, এটা আশা করি আমাদের সকলেই জানেন যে চাকা মানে ধরে নেওয়া হয় গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বিনয়ের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নামই ফিরে এসো চাকা। চক্রবর্তীকে ছোট করে চাকা করা হয়েছিল। তো অনুপম লিখেছে যে তুমি চাকা হইতে পারো, কিন্তু আমি বিনয় হইতে ইস্তফা দিলাম। এটা একটু ব্যাখ্যাটা চাইছি। এবং প্রেমের কবিতার বইয়ে লেখা সেই পর্বে যখন তুমি তুমুল প্রেম করছো বললেই মাত্র। এবং অদ্ভুত ব্যাপার, আমি জানি না গল্পটা কতটা সত্যি বিনয় এবং গায়ত্রী স্পিভাক চক্রবর্তী। তোমার কি মনে হয় পুরোটাই সত্যি না কিছুটা কাল্পনিক? আমি উত্তর দেবো না, কারণ এটা আমার উপন্যাসে আমি দীর্ঘ লিখেছি, এবং উত্তর দিয়ে দিলে এটা আমার পাঠকদের প্রতি আমার একটা দায় মানে অস্বীকার করা হবে। কেননা যারা পড়েন এই রহস্য আমার উপন্যাসে আমি উন্মোচন করেছি, এবং পরিষ্কার ঘটনাটা কি সেটা লেখা হয়েছে, গবেষণা করেই লেখা হয়েছে। নিশ্চয়ই পড়বো। তো তোমার এই প্রশ্নের উত্তর মঞ্চে এখন আমি দেবো না। এবার যেটা হয়, আমি এই গল্পটা শুনি যে বিনয় মজুমদার কবিতার পর কবিতা লিখে যাচ্ছেন গায়ত্রী চক্রবর্তীর জন্য, যিনি তখনও স্পিভাক হননি। এবার এই ব্যর্থ প্রেমের একটা অদ্ভুত আনন্দ আছে, এবং বড্ড ইন্সপায়ারিং এই ঘটনাগুলো। এবং আমরা যখন, তোমারটা কি ব্যর্থ প্রেম ছিল সেটা? না, যখন আমি এইগুলো দিয়ে মোটিভেটেড হচ্ছি, তখন আমার প্রেমগুলো ক্লিক করছে না, যার ফলে এই অনুভূতিটা আমি নিয়ে আস্তে আস্তে বছরগুলো কাটছে। এবং তারপর আমি যে প্রেমটা করছি, আমার প্রেমিকার উপাধি, সারনেম যাই বলুন, সেটাও চক্রবর্তী। এবার সেই জায়গা থেকে লেখা আমার এই কবিতাটা যে
ধরেও ধরতে পারছি না, পেয়েও পাচ্ছি না, এরকম একটা জায়গা থেকে আমি লিখেছিলাম এবং সেখান থেকেই ওই উপমাটা ঘুরে ফিরে এসেছিল আর কি, বিনয় মজুমদারের কথাটাও ঘুরে এসেছিল। বোঝা গেল এরপর, এবং কতখানি প্রভাব বিনয় তোমার উপর ফেলেছেন সেটাও বোঝা গেল। একটু অন্য একটা প্রসঙ্গে যাই, যে ধরো মানে এই দুটো সত্তার যে যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম কথা, কখনো কোনো সংঘাত তুমি অনুভব করো যে তোমার কবি সত্তা, কেন আমি এই কথাটা বলছি, যে এরকম একটা কবিদের মধ্যে কথা আছে, আমি নিঃসংকোচে তোমায় জানাই কিন্তু কথাটা, মানে অন্যভাবে নিও না, এটা একদম ব্যক্তিগত কোনো কথা নয়, কিন্তু কবিরা অনেকে বলেন যে যারা গান লেখেন, আমি দেখেছি কবিদের অনেকে না যারা গান লেখেন তাদের একটু নিচু চোখে দেখেন, বলেন যে আরে ও তো গান লেখে, ও তো মানে অ্যাজ ইফ যে গানটা হচ্ছে কবিতার ঠিক এক স্তর নিচের একটি বস্তু। তো এই যে জায়গাটা, তো এটা নিয়ে কখনো তোমার ব্যক্তি অনুপম রায়ের কথা আমি বলছি, মানে তার ভেতরে এই যে দুই সত্তা, এবং তুমি বললে যে তুমি একটা সীমারেখা টানতে পারো যখন তুমি কবিতা লেখো, তোমার কোনো দায় নেই, একটা গানের সঙ্গে তো অনেক কিছু জড়িত, বাণিজ্য জড়িত আছে, আজকে যেখানে তুমি দাঁড়িয়ে অবশ্যই তোমার কাঁধে দায় থাকে, সেটা অস্বীকার করতে তুমি পারো না, কিন্তু সত্যি নিজের শব্দে যখন তুমি কাজ করছো তখন সেই দায়টা তোমার নেই। তো এই দুটি সত্তার মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব কি তুমি অনুভব করেছো, বা যদি বেছে নিতে তোমায় বলা হয় ধরো আজকে যে এই দুই সত্তার মধ্যে এক দ্বন্দ্ব এলো, তুমি অনুপম রায় কি হতে চায়, কবি নাকি সঙ্গীতকার, মানে বড় অর্থে সঙ্গীতকার শব্দটা ব্যবহার করছি, যে গান গায়, যে গান লেখে, যে গানে সুর করে, এই গোটাটা মিলিয়ে একটু উত্তরটা দাও। এটা খুবই জরুরি প্রশ্ন এবং আমার মধ্যেও যে এই সংঘাতগুলো হয় না তা নয়, এবং বারবার ভাবা, এবং আমি যখন কবিতা লিখতে বসি আমার সহজাতভাবেই মনে হয় যে এইবার পরের লাইনটা আমি এই ছন্দে ফেলে এটাকে আমি এইভাবে অন্তমিল দিয়ে একটা চমক সৃষ্টি করতে পারবো, কিন্তু সেটা আমি বুঝতে পারি যে সেটা আমার গানের জন্য ঠিক, গানের জন্য খাটে, কিন্তু কবিতার জন্য সেই জায়গাটা আমি রাখি না। কবিতাটা আরেকটু নিজের জন্য, আরেকটু একাকিত্বের জন্য হয়তো, এবং কবিতাটা এমন একটা জায়গায় আমায়, যেটা আমি আগেও বলছিলাম যে এতটা একটা আরাম দেয় আর কি, কারণ সারাদিনের আমার জীবনের কর্মব্যস্ততার মধ্যে কবিতা আমায় সেই জানলাটুকু না, দেয়। আমার প্রশ্ন সেটা নয়, ধরো আমি বলছি আজ থেকে ধরো ধরা যাক 30 বছর পরে হুম হুম। দেখা গেল যে তোমার গানের জগৎটা এমনভাবে প্রতিষ্ঠা পেলো, আরও এখনই পেয়েছে, যে কবি অনুপম রায়কে ভুলে গেল, তুমি কি কষ্ট পাবে তখন, মানুষ যদি ভুলে যায় কবি অনুপম রায়কে? এটাও খুব মুশকিল বলা। হ্যাঁ, একটু তো কষ্ট পাবোই, কারণ এই যে লিখছি, এত মানুষ আসছে, এবং কবিতার জন্যই হয়তো আসছে, কিছুটা গানের জন্যও আসছে হয়তো, এবং দেখো, আমি এটা মেনে নিয়েছি যে আমার যে সত্তাটা, গানের যে সত্তাটা, সেটা সবসময় এটাকে একটু ডাউন দেবে। তার কারণ হচ্ছে যে ওটা এতটা বেশি মানুষের কাছে পৌঁছায় বলে জিনিসটা। কিন্তু এটাও আমি মেনে নিই যে কবির সত্তা আবার যে গান লেখে তাকে একটু ছোট করে দেখবেই, কারণ কবিতার মধ্যে একটা অদ্ভুত প্রাইড আছে, একটা অদ্ভুত অ্যাটিটিউড আছে, যেটা সে গানকে মেরে দিতে পারে, এবং সেই জায়গা থেকে হয়তো আমিও নিজে, কারণ গানের ক্ষেত্রে আমি বলছি যে অনেক সময় লিখতে লিখতে গুরুচণ্ডালী ভুল হয়, ভুল হয় তার কারণ করতে হয়, সুরে, হ্যাঁ হুম। ঠিকই বেরিয়ে যায়, সেটা খুব একটা করতে হয় দোষেরই কারণ নয়। হয়তো কিছু মিললো না, একটা হুম, এমন শব্দ ব্যবহার হুম, করলাম ঠিকই, যেটা ঠিকই, সাধু ভাষার থেকে আমি নিয়ে এসে চলিতে ঠিকই, ব্যবহার করে দিচ্ছি, এবং ঠিকই। যার ফলে যদি ত্রুটি বার করা হয়, এবং হুম। আমাদের সে তো সলিল চৌধুরীর গানে গানে বহু পাওয়া যাবে যেখানে আর কি, হুম, এবং সাহিত্যে যারা যারা সিরিয়াস সাহিত্য করেন, 100% সাহিত্য যারা করছেন, তারা হুম, বলবে এটা তো গান, এটা তো ঠিক সাহিত্য নয়। হুম, হুম। সেই জায়গাগুলো উপেক্ষা করতে হয়, কিন্তু গান যে খুবই নিচু লেভেলের সাহিত্য তা নয়, এটা ডিপেন্ড করছে কারা কিভাবে লিখছে, কি গান শব্দ লিখে চয়ন তো নোবেল হচ্ছে। পুরস্কারও পাওয়া গেছে, কবিতা হিসেবে তো স্বীকৃতি দেওয়া হয়েছে হ্যাঁ, গানকে, সেটা কাজে উল্টো পিঠটাও আছে তো। এটা আমি হয়েছে। খুব মানে এখানে ঔদার্যের পথে চলি আর কি, হ্যাঁ মানে ওই ভিন্ন রুচির অধিকার তো আমাদের শঙ্করবাবুর কথা, তার দর্শন, তাকে তো আমাদের মান্যতা দিতেই হয়। আহ, আবার একটা ব্রেক নিচ্ছি, কেননা কথা অনেক হলো, এতক্ষণ প্রেম নিয়ে কথা বললে তো, একটু প্রেমের কবিতা পড়ো। এবার ওকে বাঁচতে হচ্ছে, রাতের কবিতার সময় বাঁচতে হয়নি কিন্তু। এই কবিতাগুলো আসলে অনেকদিন পড়া হয়নি, হাতের কাছে পেলাম টবের মাটিতে, এটা আমি লিখছি 2011 সালে। আমার প্রেমিকার মাথা কেটে কেউ আমার টবে পুঁতে রাখে তার মানসিক কিছু, আর আমি কেটেছি বিগত অনেক জন্মমৃত্যু আগে।
আমি হাউ হাউ করে ফুল ফুটে ওঠা কান্নাকাটির মরশুমে দেখি সব ভালোবাসা 3 কোণা অথবা 4। আমার সিলিংয়ে গ্যালাক্সি ভাঙা তারা ছটফট করে উজ্জ্বলতায়, পাশের তারাকে চাপে আর চোখে মাপে। আমি মুখ গুজে শুলে পিঠে খসে পড়ে অগ্নিপিণ্ড, জানলার দিকে তাকিয়ে সেই টব। আগেরটা একটু মরবিড ছিল, তাই জন্যে একটু অন্যরকম কবিতা পড়ছি। এটাও প্রেমের কবিতা এবং এটা আমার লেখা মনে আছে 2011। আমি তখন জীবনে প্রথমবার আমেরিকা সফর করছি এবং অত বড় ফ্লাইটে আমি কি করব বুঝতে পারছি না, এবং তখন এক ঝাঁক কবিতা আমার মাথায় আসে এবং আমি সেগুলো লিখি। ফ্লাইটে বসে? হ্যাঁ, তাই জন্য এই আচ্ছা। কবিতার নাম রিটার্ন ফ্লাইট 3, এবং এটা একটা কবিতা গুচ্ছ সে সময় তৈরি হচ্ছিল, 3-4টে কবিতা পরপর লিখেছিলাম। মদ্যপান করিলেই পদ্যমান বৃদ্ধি পায়, এমতো ঘনিষ্ঠ বাক্য যুগাধিক মন্ত্রোচ্চারণে বিফল। তবে মস্তকে যিনি প্রিয়া, তিনি বাস্তবে বাসস্টপে যদি যুক্তাক্ষর ত্যাগে আগ্রহী হন, তাহা হইলে কবি আবার মনুষ্যরূপ ধারণ করিবে। আচ্ছা, আরেকটু পড়ো, তারপর আরেকটু কথা বলবো এবং তারপর আমরা আপনাদের প্রশ্ন নেব ডেফিনেটলি। অনেকটা সময় আমাদের আছে হাতে। আরেকটু আমরা কবিতা শুনি, আর কয়েকটা প্রশ্নও আছে আমার, সেগুলোও করব। এই কবিতাটাও প্রেমের কবিতা, কিন্তু একটু অন্যরকম প্রেমের কবিতা। অসহযোগ। হে অসহযোগ, তুমি আমার বিপরীতে প্রতিবিম্বহীন হয়ে দাঁড়িয়ে কতকাল। তুমি ধোঁয়া ওঠা চিমনি চোখে আমায় গৃহস্থের অগ্নিসংযোগে পুরস্কৃত করবে, আরও রান্নায় আরও মশলায়। তুমি আমার পালকে কেরোসিন আর ঘেরাও করলে প্রতিদিন কত তুলো তুলো। সংক্ষেপে বলি, তুমি হয়তো বিপদে ফেলতে চাওনি, কিন্তু হে অসহযোগ, আমি আহত, আমাকে এইখানে ফেলে রেখে যাও। ধন্যবাদ। চমৎকার এই কবিতাটি, চমৎকার। আরেকটা পড়ো, তারপর আবার কিছু কথায় ফিরবো। আসলে এতদিন বাদে পড়ছি কবিতাগুলো, আমার কাছে নিজেরই নতুন লাগছে। সেই এক, আমি কাউকে চাই না, আমার ভেতরে ভাবতে ভালো লাগে, কাউকে কোনোদিন ঘর বাঁধতে দিইনি। তুমি যেমন রেখে গেছিলে দরজা খুললে সমুদ্র, এখনও তেমন নোনতা সূর্য কামড়ে খায় আমার দুপুরের বিস্কুট। তুমি ছাড়া কেউ বুঝবে না আমি কতটা মাতাল, আর কেন দুলজোড়া খুলে রাখা হয় প্রতি মাসে, প্রতি পরিচয়ে, প্রতিটি আঙুলে। এক আলমারি শব্দ আমি তোমার শীতঘুমে উপহার, আর তখন তুমি জাগবে। এগুলো আমি ইচ্ছে করেই বালিশ চিনি না। ঘুম ভেঙে আমি তোমাকে খুঁজতে চাই না, তাই তোমার ঘুমে থাকবো আমি, আমার ঘুমে তুমি নাও থাকতে পারো। ধন্যবাদ। আরেকটু পড়বে, ইচ্ছে করলে পড়ো। ওই ইচ্ছে জেগেছে, বোঝা যাচ্ছে। না, আমি এত শ্রোতা তো পাই না কবিতা পড়ার, নিশ্চয়ই নিশ্চয়ই, তাই লোভ সামলাতে পারছি না। পড়ো পড়ো। আমার ওই আগের কবিতার বইয়ের একটি বিশেষত্ব হয়তো ছিল, আমি বলতে চাই ওটা, যে আমি, আপনারা জানেন হয়তো অনেকেই, যে আমি বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞান আমার খুব ভালো লাগার একটা বিষয়। সেই বিজ্ঞানের থেকে আমি অনেক দূরে, আমি গান বাজনার মধ্যে আছি, সাহিত্যের মধ্যে আছি, চেষ্টা করছি থাকার আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিজ্ঞানকে খুবই মিস করি এবং এখনও পপুলার সায়েন্সের বই পড়ি আমি, এখনও ক্লাস 12-এর অঙ্কগুলো করার চেষ্টা করি মাঝে মাঝে বার করে। তা কবিতায় কিছু আমার মানে সেই 12-এর অঙ্কগুলো কেন অনুপম, এটা একটু আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। কারণ 12-এর অঙ্কের মধ্যে একটা অদ্ভুত আমার বেড়ে ওঠার একটা খুব ইম্পর্ট্যান্ট সময় আর কি, ক্লাস 11-12, যখন আমি মানে দিনে 1 খাতা করে অঙ্ক করতাম আচ্ছা। এবং এত ভালো লাগতো। সেই অঙ্কগুলো যখন দেখি যে প্রায় ভুলে যাচ্ছি, তখন খুব কষ্ট হয়, কারণ অঙ্কটা অনেকটা তো ওই স্কিল ডেভেলপ করার মতন প্র্যাকটিস আর কি, করে যাও করে যাও করে যাও, এবং এমন একটা সময় আসবে যখন সব অঙ্ক করা যায়, সেই একটা ফর্ম থাকে, সেই ফর্মটা পড়ে গেছে আমার, এবং সেই আমি 11-12-এর মতন অঙ্ক এখন করতে পারি না, এবং সেটা আমাকে খুব দুঃখ দেয়। তাই জন্য আমি চেষ্টা করি যদি একটু রিভাইজ করে নেওয়া যায়। আমি তো 11-12-এ যখন ছিলাম তখনও 11-12-এর মতো অঙ্ক করতে পারতাম না। না আসলে যাকে
এই কবিতাটির নাম গামা। গামা বলতে মানে গামা রেজ, নিউক্লিয়ার রিয়াকশন, এইসব কথা ভেবেই হয়তো তৈরি হয়েছে। সংক্রামক তোমার মনের কাছাকাছি আমার রেডিয়েশন, কিছুটা মানবিক বাকিটা পারমাণবিক, আর না হয় তোর রিয়্যাক্টরে হেভি ওয়াটার, আমার কচ্ছপগামী জীবনের পরিণতি। এদিকে তাকা, বিষয়টা ভিন্ন, এই গান বানানোর ছুতো, আর অল্প কিছু জল ছিল, তাই চোখ মুছিনি আলফা ধুলোয়। ফিউশনে ওই সূর্য ফাটার শব্দে আমার আসছে না ঘুম অনেক দিনই। তোর নরমে আমার কিছু নন কেমিক্যাল ব্যাপার স্যাপার, কেমন যেন আইসোলেশন, বিশাল শক্তি করলি শুরু, তোর আমার এই চেন রিয়াকশন থামবে না। বিজ্ঞান কিভাবে ঢুকে পড়েছে কবিতায়। আমাদের সময় কমে আসছে, আপনাদের জন্য কিছু সময় রাখতে হবে। আমি শেষ দুটো প্রশ্ন করে তারপর ফ্লোরটা ওপেন করব এবং আপনাদের যেমন প্রশ্ন আছে করবেন। একটি অনুরোধ করব কিন্তু, যে পরিচয় দেবেন ছোট্ট করে, সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, দীর্ঘ বক্তৃতা করবেন না প্লিজ। অনেক সময় সেটা হয় এবং তাতে অন্যরা প্রশ্ন করার সুযোগ পান না। আমার আর দুটো প্রশ্ন আছে, মানে প্রশ্ন তো অসীম, কিন্তু সেই তালিকার দিকে নিয়ে তো এগোনো যাবে না, সময় যেহেতু সসীম, ঠিক উল্টো দিকে। তো একটা প্রশ্ন হচ্ছে, এই যে ধরো তোমার এই কবিতাগুলো নিয়ে যদি কেউ বলে সুর দিয়ে আমি গান বানাবো, তুমি অনুমতি দেবে? এই বইয়ের কবিতা। এটা ডিপেন্ড করছে কে চাইছে করতে। কেন? আর যদি এ আর রহমান চান তাহলে আমি দিয়ে দেবো। আচ্ছা। এবার কিন্তু সত্যি সত্যি খুবই কঠিন পদ্ধতি হবে, কারণ কবিতাগুলোতে কোনো ছন্দ নেই নেই, আমি এবং ওই সেগুলোতে জন্যই জানতে চাইছিলাম। সুর করা তার চ্যালেঞ্জ আর কি। এবার দেখি কে সেই চ্যালেঞ্জটি নেয়। হুম। দ্বিতীয় আরেকটি এবং শেষ প্রশ্ন, তারপর আমরা দর্শকদের কাছে থেকে প্রশ্ন নেব, ওদের যা প্রশ্ন আছে। সেটি হচ্ছে যে কবিতা রচনার যে প্রক্রিয়াটি, সেটি যতখানি নিবিড় এবং একাকী যাপন দাবি করে, ওই প্রথম যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন ছুঁয়ে আমি শেষ করছি। তোমার কি মনে হয় যে তুমি যখন গান লেখো তখনও কোথাও কি ততখানি নিবিড়, এবং তুমি দুটোর মধ্যে একটা তফাৎ করেছিলে প্রথম বলার ক্ষেত্রে, আমার তখন থেকেই প্রশ্নটা মাথায় ঘুরছে। তোমার কি মনে হয় না তুমি যখন গান লিখছো তখনও কিন্তু যে কোন ওই নিবিড় এবং একাকী যাপন গানও দাবি করছে? মানে আমি বলতে চাইছি, যে কোনো সৃষ্টির মুহূর্তে একজন সৃষ্টি শেষ পর্যন্ত একা এবং একক, এবং কোথাও হয়তো একটু অসহায়ও বটেন। এটা কি মনে হয় না তোমার? অবশ্যই একদম সহমত আমি তোমার সঙ্গে। গান লেখার ক্ষেত্রেও সেই একাকিত্ব, সেই জায়গাটা দরকার হয়। আমি যখন বাড়িতে থাকতাম, মার সঙ্গে আছি, দরজাটা বন্ধ করে দিতাম, মা ভাবতো যে দরজাটা আমি কেন বন্ধ করে দিয়েছি, আমি কিছু তৈরি করার চেষ্টা করছি, এবং সেই সময় আমার কোনো প্রেজেন্স আর কি আমার কাছে খুবই ডিস্টার্বিং লাগে। এবং সেই একাকিত্বের জায়গাটা সত্যিই প্রয়োজন হয়, এবং নিজের সঙ্গে সময় কাটানো যে আমি কি আনন্দ অনুভব করি সেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং অপেক্ষা করে থাকি কখন আমি সেই সুযোগগুলো বার করতে পারবো, কারণ এমন ব্যস্ততার জীবন থাকে যে হয়তো কোনো পরিচালকের সামনে বসেই আমায় গানটা লিখতে হচ্ছে, আর সেটা খুবই অস্বস্তিকর একজন মানুষের প্রেজেন্স। সেই তখন কি করো? মানে সেটা একটা সেটা আমি হাসি মুখে মেনে নিয়েছি, হ্যাঁ। এটা আমার জীবন বলে। কিন্তু ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, আইডিয়াল সিচুয়েশনে আমি নিজের ঘরে একা বসে তৈরি করতে চাই। যেমন সৃজা তো আমাকে একটা কথা বলে যেমন মনে পড়লো, সেটা একটু বলে নিই, যে ওই সম্ভবত চল রাস্তায় সাজিটাই, যেটা তোমার সুর করা। না, ওটা আমার তোমার সুর না, দেবুদাস সুর করা। ওটাও বলেছিল বোধহয় কোনো একটা, তখন একটা চ্যানেলে কাজ করতো, একটা বিরাট বড় বাড়ির একটা ট্যাঙ্কির নিচে বসে ওই কয়েক মিনিটের মধ্যে লেখা। মানে ওই এই যে অসহায়তাটা, মানে সেটা আমি বলছিলাম যে সৃষ্টি, সেটা একটু বোধহয় কোথাও একটু চাপ তৈরি করা হয়তো, মানে গান বানাবার সময়। আমি খুব একটা কমফোর্টেবল নই ওই সিচুয়েশন, যদি সেই জায়গা থেকেই নিজের শব্দে কাজ করো। একদমই তাই। এই বইটির অনেক সাফল্য কামনা করছি। আমি অনুপমের একটু অগ্রজ কবি হিসেবে এটা খুব গর্বের জায়গা আমারও বটে। আমি খুবই খুশি অংশুমানদা, তুমি আজকে এতটা সময় দিয়েছো যে কবিতার বইটি পড়ে সেটা সম্বন্ধে এত চমৎকার ভালো লেগেছে, এবং আমিও খুব খুশি যে তোমার কবিতার বই এইভাবে প্রকাশ পেল এবং তার সঙ্গে আমি কোথাও একটা যুক্ত থাকলাম। সেটা আমার পক্ষেও খুব গর্বের জায়গা। এবং আমাদের কলকাতা লিটারি মিটকেও অনেক ধন্যবাদ। অবশ্যই মালাদি জিদ্দাকে অসংখ্য ধন্যবাদ এই মঞ্চ আমাদের দেওয়ার জন্য। এরপর ফ্লোর আপনাদের, আমাদের হাতে কিছু সময় আছে। আচ্ছা, একদম সামনে। হ্যাঁ, हेलो 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 सर, मैं आपसे पूछ रहा था कि आपने तो हिंदी गाने लिखे हैं, तो आपका सर फेवरेट लिरिसिस्ट कौन है
जो आपको আচ্ছা, बहुत ज़्यादा গান নিয়ে इंस्पायर একটা करते একটা हैं। কথা আমি বলি, এটা আমি একটু অনধিকার চর্চা করেই বলছি যে আজকে যে অনুপম রায়কে আমরা পেয়েছি তিনি কিন্তু কবি অনুপম রায়। গানের সঙ্গে যুক্ত কিছু কবিতা কেন্দ্রিক প্রশ্ন আমি ওকে করেছি, কিন্তু আমি চাইবো না যে যত প্রশ্নই আসতে থাকুক সেই সমস্ত প্রশ্ন হয়তো অনুপমও চাইবে না, সেই সমস্ত প্রশ্ন ওর গানকে নিয়েই আসতে থাকুক। এটি একটি বিনীত অনুরোধ আপনাদের কাছে চাইলো। একটু ওর কবি সত্তাকে আমরা যেন স্মরণে রাখি এবং সেই সেই জায়গা থেকে আমরা আমাদের প্রশ্নগুলোকে ठीक है রাখি। सर। सर मैं पूछ रहा हूँ, जैसे मैंने गाने भी लिखे हैं और गीत भी लिखे हैं। अब मैं किसी प्रोड्यूसर के पास अगर जा रहा हूँ या फिर जैसे कंपोजर के पास जा रहा हूँ, सुनाने जा रहा हूँ, तो मुझे कैसे पता चलेगा कि उसको कविता में ही गाना मिल रहा है या गाना में ही कविता मिल रहा है? या आप कैसे डिसाइड करते हैं नहीं ये कविता है ये गाना है? डिस्टिंग्विश कैसे करते हैं आप? দেখো আমি যখন লিখি আমি তো ডিস্টিংগুইশ করেই লিখি। এবার প্রডিউসারকে বা অন্য মানুষ কীভাবে ভাবছে সেটা আমি জানি না, কিন্তু এবং আমি সেটা জানতেও চাই না। तो आप सर सिर्फ अपने गाने ही दिखाते, कविता कभी नहीं दिखाते मैं हैं? दिखाता नहीं हूँ, मैं सुनाता हूँ जाके। ओह सॉरी सर। सर दूसरा क्वेश्चन आप सर प्लीज जवाब না, दीजिए। आपके দ্বিতীয় फेवरेट প্রশ্ন নেওয়া যাবে না, लिरिसिस्ट অনেকগুলো হাত আমার ধরেছে, আর সেরকম নেওয়া নেই যাবে গো। না পরে। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল। স্যার আপনি বলেছিলেন যে ব্যাঙ্গালোরে মানে একটু স্পেশালি মাইক্রোফোনটা কাছে নিয়ে বলো যাতে সবাই শুনতে পান স্পষ্ট করে। ব্যাঙ্গালোরে যখন আপনি ছিলেন বাইরে থাকাটা যেমন কীভাবে আপনার লেখাকে ইনফ্লুয়েন্স করেছে, মানে কলকাতার শহর থেকে বেরিয়ে, এটা ভালো প্রশ্ন, এটা একটু ওইটা বলো। আপনাকে কি যদি আপনি একটু খুলে বলেন। হ্যাঁ দেখো, এটা থ্যাংক ইউ। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কারণ আমি বাংলায় জন্মেছি, বাংলার কলেজে গিয়েছি, যাদবপুরে পড়েছি, কিন্তু তখন আমি বাংলাকে যতটা ভালোবাসতাম আমি যখন প্রবাসে গেলাম তার চাইতে অনেক বেশি ভালোবাসতে শুরু করলাম, কারণ আমি বুঝতে পারলাম যে আমি কি মিস করছি, আমি কি পাচ্ছি না। এবং তখন বাড়ি ফেরার একটা অদ্ভুত টান, কলকাতায় ফেরার একটা অদ্ভুত টান, বাংলার প্রতি একটা অদ্ভুত টান, কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে বই কিনবো, সেই কবিতার বইগুলো, প্রত্যেক কবির যেন দুটো করে বই আমার কাছে থাকে, এই সব চিন্তাভাবনা আমার তখনই এসেছে। এবং তখন আমি বাংলা পড়ে পড়ে এক্সস্ট করার চেষ্টা করছি। সেই সময় বহু ইংরেজি লেখকের বই টই আমার বন্ধুরা পড়ছে, তারা আমাকে বলছে এটা পড়েছি কিনা, আমি কিচ্ছু পড়ছি না, কারণ আমার মনে হচ্ছে বাংলাতেই আমার এত কিছু পড়া বাকি যে আমি আর নতুন কিছু হাত দিতে পারবো না। এগুলো সব হয়েছে আমার প্রবাসে থাকার ফলে, এবং কিছু মানুষের সঙ্গে আলাপও হয়েছে যারা আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে। আর বারবার কবিতায় আমার বাড়ি ফেরার গল্পটা ফিরে ফিরে আসে, গানেও আসে, কবিতাতেও আসে। সেটা আমার মনে হয় বাইরে থাকার জন্য যে একটা কোথাও রুটলেসনেসের একটা অদ্ভুত কী বলবো, একটা দুঃখ আমার পেছনে যেন তাড়া করে বেড়াতো, এবং কি করে নিজের শেকড়ের কাছে ফিরবো, সেই আমার বাড়ির কাছে ফিরবো, একটা অদ্ভুত কমফর্টের মধ্যে ফিরবো, সেটা বারবার নিশ্চয়ই আমার কবিতায় এসেছে। সামনের দিকে অনেকগুলো প্রশ্ন নিয়েছি, হ্যাঁ মাঝে যাবো একটু। স্যার প্রশ্নটা হচ্ছে যে রাত্রিবেলা অ্যাকচুয়ালি আমাদের জেনারেশন, নিউ জেনারেশন, তারা রাত্রিবেলা এক্সপিরিয়েন্স করছে। তো স্যার কেন এটা কেন মনে হচ্ছে আগের জেনারেশন এক্সপেরিয়েন্স না, করেনি মানে- রাত্রিবেলা? না তুমি নিশ্চিত এই বিষয়ে? মানে আমরা যেরকম রাত্রিবেলাটাকে বুঝতে পারি পড়াশোনা, বা এখন তো লাইফ খুব বিজি, আগে তো এত বিজি ছিল না, তো তারা একটু রাত্রিবেলায় ঘুমোতো, তো আমরা ঘুমোতে পারছি না। তো স্যার আপনার কাছে কি মানে আমাদের মায়েরা যারা আপনার কবিতা পড়ে, আমার মা পার্সোনালি কিন্তু পড়েছে, আচ্ছা, তো সে যেমন বলছে যে এটা প্রেম, সেটা তো তোদের জীবনে একটু তাহলে দুপুর নিয়ে কবিতা লেখা যেতে পারে, মানে তারা যাতে সেটা একটু রিলেট করতে পারে। মানে তোমার মায়ের জীবনে প্রেম নেই বলছো? না, আমার মায়ের জীবনে প্রেম নেই, সে অ্যারেঞ্জ ম্যারেজই করেছে। আরে তারপর তো জীবনটা পড়ে আছে। অ্যারেঞ্জমেন্ট না করেছেন, কিন্তু জীবনটা তো দুপুর পড়ে নিয়ে আছে। কেন কবিতা লেখনি, এই হচ্ছে অভিযোগ। না দুপুর মায়ের নিয়েও অভিযোগ কবিতা আছে, দুপুর নিয়ে গানও আছে, কারণ দুপুর আমারও খুব প্রিয় সময়। আমি তো একটু নিরিবিলি খুঁজি যে কখন লেখা যায়। ছোটবেলাতেও তাই হতো যে দুপুরবেলাটা একটু ফাঁক পাওয়া যেত, এখনও তাই দুপুরের সময়টা পাওয়া যায়, এবং দুপুরের মধ্যেও একটা নিস্তব্ধতা, পাড়াতে আস্তে আস্তে ব্যস্ততা কমে আসা, কানে একটু বেশি শব্দ আসা, একটু ভাবনা চিন্তা বেশি আসা, দুপুরের জন্য কবিতা থাকবে। তবে এই মুহূর্তে এই বই আমি সেটা পারিনি করে উঠতে, তুমি যদি একটু ধৈর্য ধরো নিশ্চয়ই পাবে। থ্যাংক ইউ স্যার। ওর চেয়েও বেশি ধৈর্য ওর মাকে ধরতে হবে। তো আমরা না একটু বাঁ দিকে যাই, একটু ছড়িয়ে ছিটিয়ে প্রশ্ন নিই। বলছি, আপনি তো প্রথমেই বললেন যে আপনার বাবা মায়ের জন্য বাংলা ভাষায় কবিতাটা লিখতে পারা, কোথাও একটা আপনি বাইরে কাটিয়েছেন, আপনার স্টুডেন্ট লাইফটা হয়তো ব্যাঙ্গালোরে না, কেটেছে, আমার চাকরি জীবন চাকরি জীবনটা হয়তো ব্যাঙ্গালোরে কেটেছে, তো বাংলা ভাষাটাই কেন? আমার কোশ্চেন হচ্ছে বাংলা ভাষাটাই কেন? এটা চাইলে ভালো তো প্রশ্ন আপনি করেছো। ইংরেজিতেও লিখতে পারতেন, যেহেতু ভালো আমাদের প্রশ্ন জেনারেশন করেছো। এখন ইংরেজি মানে বাংলা বলতে একটু হেজিটেট ফিল করে, তো বাংলা ভাষাটাই কেন, এটাই হচ্ছে জানার বিষয়। দেখো, আমি যখন কলেজে পড়ছি, যাদবপুরেই পড়ছি, তখন আমি দু ভাষাতেই লিখি, ইংরেজিতেও লিখি, বাংলাতেও লিখি।
ভালো লিখি খারাপ লিখি বলছি না, লিখি। এবার আমি তখনই বুঝতে পারি যে আমার ইংরেজিটা লিখে খুব একটা বেশি দূর কিছু হবে না, কারণ আমার চিন্তা ভাবনা সব কিছুই বাংলাতে। আমি ভাবছি যেটা, কারণ আমার মাথাটা তো আগে কাজ করছে, লেখা তো একটা ফর্ম, যেভাবে ভাবছি, যে ছবি আঁকে তার মাথায় কি ঘুরছে, তারপর তো সে ছবি আঁকছে। এবার এতটা বাংলার দ্বারা রুটেড আমরা, যে সেটাই মাথায় ঘুরতে থাকে। এবং তখন আমি ডিসিশন নিই যে আমাকে দুই নৌকায় পা রাখলে চলবে না, আমাকে একটাতেই কনসেন্ট্রেট করতে হবে। এবার হয়তো ভবিষ্যতে পাল্টাতেও পারে, আমি হয়তো ইংরেজিতেও কিছু করতে পারি, কিন্তু বাংলা ভাষার চাইতে বেশি দখল আমার আর কোনো ভাষাতে নেই। যার ফলে যেটাতে আছে একটু সেটার উপরেই একটু জোর দিই। আর আমি যদি বাংলায় না লিখি, আমি তো এক্সপেক্ট করতে পারি না কোনো নেপালি লোক এসে বাংলায় লিখে যাবেন, তাই না? হ্যাঁ, ওখান থেকে আরেকটা প্রশ্ন নেব আমরা। একটা জিনিস দেখছি যে একটু যারা বয়স্ক মানুষ তারা কেউ তোমায় প্রশ্ন করছেন না, সেটা কেন বুঝতে পারছি না আমি। হ্যাঁ, নেব এরপর। হ্যাঁ, প্রবাসী এক বন্ধু, আমি তাকে চিনি, সামনের বাঁ দিকে একটু আসবেন, ওর প্রশ্নটা নেওয়ার পর। হ্যাঁ প্লিজ। স্যার, আমি এবার বিএ ইংলিশে অনার্স করছি। তো আমি যাদবপুরে এন্ট্রান্স দিয়েছিলাম, পেয়েও ছিলাম। তো ওই ক্যাম্পাসটাতে আমি অনেকটা দিন কাটিয়েছি ওখানে এন্ট্রান্স দেওয়ার আগে। তো আমার প্রশ্নটা এটাই যে আপনার গানের লেখার জীবনে, আপনার লেখার মধ্যে যে ভালোবাসা, যে প্রেমটা পাওয়া যায়, এবং কবিতার মধ্যেও যাদবপুর ক্যাম্পাসটা আপনাকে কতটা সহায়তা করেছে এটার জন্য? যাদবপুর ক্যাম্পাস প্রেমে আমাকে মূলত ব্যর্থতাই দিয়েছে। এবং এখন আমি মাঝে মাঝে ফিরে যাই এবং ভাবি যে কত কি করা সম্ভব ছিল, কত কি করা যেত, কিন্তু কিছুই করা হয়নি। কারণ সেই 4 বছর ফাইনাল ইয়ারটা তো স্পেশালি চাকরি পাবো তো এই চিন্তাটা এমনভাবে ভাবিয়েছে। এবং গিটার শেখা, গান বাজনা করা, এগুলো করতে করতে কোথাও যেন জীবনের ক্রুশিয়াল সময়টা প্রেমের থেকে একটু দূরেই ছিলাম এবং কিছুই হয়নি। হ্যাঁ, এই দুটো প্রশ্ন বাঁ দিকে, এবং তারপর একদম সামনে আমরা আসবো। নমস্কার, আমি একজন প্রবাসী বাঙালি এবং বাংলাকে ভালোবাসি। আপনাকে আমরা দেখেছি, শুনেছি যখন ব্যাঙ্গালোর ছিলেন তখন, এবং খুব ভালো লেগেছিল। আপনি এর আগেতেই বললেন যে আপনি বিজ্ঞান আজও ভালোবাসেন, ছোটোবেলায় ক্লাস 12-এর বই আজও পড়েন বিজ্ঞানকে নিয়ে, এবং ব্যাঙ্গালোরে যেখানে ছিলেন সেখানে আপনি বিজ্ঞান নিয়ে যথেষ্ট কাজ করে চলেছিলেন। কলকাতা থেকে আমরা অনেকেই চাকরির জন্য বিদেশে চলে যাই, দেশ বিদেশ বা প্রবাসে চলে যাই, এবং অনেকেই সেখানে থেকে যায়, কিন্তু সেখানে থাকলেও তাদের টানটা থাকে বাংলার প্রতি, শিকড় খুঁজে বেড়াই আমরা সবাই। আমি নিজে প্রবাসী হয়ে দীর্ঘ 40 বছরের ওপর আছি, আমাদের টান থাকে, কিন্তু টান থাকা সত্ত্বেও যে কোনো কারণে হোক আমরা ফিরে আসতে পারি না। কারণ এখানে তো কোনো চাকরি নেই, ফিরবেন কি করে? আপনাকে আপনাকে ফিরতে হলে চাকরি ছেড়ে ফিরতে হবে। সেই ক্ষেত্রে এই সাহসটা আপনি করে ফিরেছেন, এবং আপনি কবিতা লিখেছেন, গানও লিখেছেন। কবিতা, গানের মধ্যে এবং আপনার বিজ্ঞান সাধনা বা আপনার এই যে পুরো ব্যাপারটা, এতগুলো জায়গা আপনি একসঙ্গে হ্যান্ডেল করছেন, আপনি করেন কি করে? দেখুন, আমি বিজ্ঞানটা কিন্তু স্যাক্রিফাইস করেছি। আমি ধরে নিয়ে ফিরেছি যে আমার বিজ্ঞানে আর কোনো দিন কিচ্ছু হবে না, কলকাতায় ফিরে এসেছি যখন। এবং আমি এই জায়গাটা যেটার জন্য, যেটা এখনও আছে, এখানে সঙ্গীত এখনও আছে, এখানে এত চমৎকার ক্লাসিক্যাল এখনও ফেস্টিভ্যাল হয়, এবং সেখান থেকে পৃথিবীর সব গুণী শিল্পীরা আসেন, এবং সাহিত্যও আছে এখনও। এবং আমি সেটার মধ্যে নিজেকে সমর্পণ করেছি, এবং আমি চেয়েছি আমার বাকি জীবনটা আমি সেটার মধ্যেই কাটাবো। আমার বিজ্ঞান নিয়ে কোনো অ্যাম্বিশন কিন্তু এখন আর নেই, আমার শুধু বই পড়েই আনন্দ। আপনার পরম তৃপ্তিটা কোথায় পান, গানে না কবিতায়? এটা খুব কঠিন প্রশ্ন। কোনো একটা কেড়ে নিলে কিন্তু আমি খুব মুশকিলে পড়বো, আমার যেন সবই থাকে। আচ্ছা, আমরা শেষ প্রশ্নটি নেব। আমাকে সুকন্যা জানিয়েছেন আর একটি মাত্র প্রশ্ন নেওয়া যাবে না। উনি অনেক আগে হাত তুলেছিলেন, আমরা একটু ওকে এখানে অগ্রাধিকার দেব। আপনার এটি শেষ প্রশ্ন। আমি জাস্ট একটা ছোটই প্রশ্ন করবো। ওই আগের যে প্রশ্নটা হলো সেটারই এতে, যে গানে, কবিতায় না গদ্য লেখায়, তোমার মনে আছে অনুপম যে আগের বছর নাকি তার আগের বছর তোমার সঙ্গে আমি একটা গদ্যর সেশন করেছিলাম। তো তুমি যদি এই 1, 2, 3 করে গান লেখা, কবিতা লেখা, গদ্য লেখা এরকমভাবে বলতে হয়, তাহলে তুমি কোনটাকে 1-এ রাখবে, কোনটাকে 2-এ রাখবে, কোনটাকে 3-এ? আমি এই প্রশ্নে ঢুকবো না, আমার কাছে পুরোটা এটা কিওটিক একটা জায়গা, এবং সব রং মিলে মিশে আর দুটো নেওয়া যাবে। একটা আচ্ছা, কোলাজ তৈরি করেছে এরকম ভাবে। আমি কোনো র্যাঙ্কিং সিস্টেমে যাব না, সেই জন্যই। আচ্ছা, সুকন্যা বলেছেন আরও দুটো প্রশ্ন নেওয়া যাবে। এবার আমি আর বাচ্ছি না, আমি ক্লান্ত, এতগুলো হাত উঠে গেছে, এবং একটু হ্যাঁ, সুকন্যা চুজ করে দিন প্লিজ। নীল জামা, হাত তুলেছিলে সামনে, নীল জামা, ওখানে যাবে। হ্যাঁ, আর দুটো প্রশ্ন নেব। তার প্রথমটি এটি না, এই নীলকে বলা হয়েছে, ওই নীল নয়।
নীল আর লাল, হ্যাঁ ঠিক। গুড আফটারনুন স্যার। স্যার বলছিলাম যে আপনার বললেন যে ফার্স্টে যে আপনার সায়েন্সে খুব ইচ্ছে ছিল, মানে ভালো বাঁচতেন, তো কখন আপনার মনে হলো যে আপনি বিজ্ঞান ছেড়ে সাহিত্যের দিকে অগ্রসর হবেন? দেখো, আমি স্কুল কলেজে সব একটা বড় ডিলেমায় ভুগতাম, আমার সব সাবজেক্ট ভালো লাগতো এবং কোনটা নিয়ে পড়বো সেটা বুঝতে পারিনি। একটা পিয়ার প্রেশারে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি এবং দেখছি চারিদিকে সবাই, যারা একটু মনে হচ্ছে ভালো স্টুডেন্ট, সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে, সেই জন্য আমিও ঢুকে গেছি সেই দিকে। এবার আমি যখন চাকরি করতে ঢুকি, আমি একটা জিনিস বুঝতে পারি যে আমি পড়তে খুবই ভালোবাসি, কিন্তু আমি বোধহয় কোনো কিছু নিজে বানাতে পারবো না ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে, এবং আমার পড়েই আনন্দ হবে শুধু, আমি হয়তো নিজে কোনো কিছু সৃষ্টি করতে পারবো না। সেই জায়গা থেকে যখন আমি দেখছি আমি গান কবিতা খুবই অবলীলায় সৃষ্টি করতে পারছি এবং সেখানে আমার কোনো প্রেশার পড়ছে না, আমি সেটাকেই বেছে নিই এবং সেইখান থেকে আমি সব কিছু ছেড়ে এটার মধ্যেই আসতে চাই। শেষ প্রশ্ন, সুকন্যা আবার বেছে দিন প্লিজ, একদম শেষে, নীলের দিন। হ্যালো, হ্যাঁ বলছি যে তোমার কবিতা বা গান যে কোনো একটা ধরো, যদি কবিতায় সুর দেওয়া হয় সেটা কি গান হবে, বা গান থেকে যদি আমি সুর তুলে নেই সেটা কি কবিতা হিসেবে ধরা যাবে? এটা তোমার ব্যাপার, তুমি দেখো যেভাবে ভাববে। আমি কবিতা গান আলাদাভাবেই দেখি, যদি কেউ সুর করতে চান করতে পারে। নেব কি আর একটা? কি Thank you. আচ্ছা, সুকন্যা হ্যাঁ বলেছেন, এবার আমি। আচ্ছা না, ওই 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 পাশের ছেলেটিও অনেক আগে, হ্যাঁ তুমি দাঁড়াও, হ্যাঁ প্লিজ, অনেক আগে হাত তুলেছিল, ওকে সুযোগ দেওয়া উচিত আমাদের। হ্যাঁ, সামনে একজন কবিতার বই নিয়ে বসে আছে যেহেতু, কাজে ওকে আমরা এর পরের প্রশ্নটা করতে দেবো। হ্যাঁ অনুপম দা, আমি যেটা প্রশ্ন করছি তোমাকে, তোমার আজকে যে কবিতার বইটা প্রকাশ পেলো তার ঠিক আগে একটা কবিতার বই প্রকাশ পেয়েছে, মনো মেজাজ। ঠিক। তো মনো মেজাজের আমি শেষের দিকের কবিতাগুলো বলছি, শেষের দিকের কবিতাগুলো প্রথম দিকের কবিতার থেকে একটু আলাদা, যেগুলো বর্গাকার কবিতা, তুমি যে বর্গাকার ছন্দে যে কবিতাগুলো করেছিলে, তো হঠাৎ করে তোমার মাথায় কী করে আসলো যে আমি বর্গাকার কবিতা করব, বা এটা একটু আমার নতুনত্ব লাগলো বেশ ব্যাপারটা, এটা নিয়ে একটু জানতে চাইবো। দেখো, আমি কিন্তু এত ভেবে কিছু করিনি, আর আমার কবিতা লেখার পদ্ধতি হচ্ছে আমি ডেট দিই এবং লিখতে থাকি, আমার ডায়েরির পাতার মতো। এবং একটা সময় নিশ্চয়ই গেছে যখন আমি এক ধরনের লিখছিলাম, তারপরে আর একটা ফেজ এসেছে যখন আমি অন্যরকম লিখছিলাম। এটা আমার খুব সচেতন কিছু প্রয়াস নয়, আমার ভাবনাগুলো যেভাবে যে ফর্মে প্রকাশ করতে ইচ্ছে হয়েছে আমি সেভাবে করেছি। আর একটা ছোট্ট প্রশ্ন, অ্যান্টনিকে আবার কবে পাবো? এটা খুব ভালো প্রশ্ন করেছো অ্যান্টনি। দেখো, আমার পরের গল্প লেখাও হয়ে গেছে, যে ছেলেটি আঁকছে সমৃদ্ধদা, সম্বুদ্ধ আর আঁকছে না, আঁকছে না, সম্বুদ্ধ ও চাকরি জীবনে ব্যস্ত বলেও করতে পারছে না, আরেকজন দায়িত্ব পেয়েছে, তার নাম এখনো করছি না, কারণ আমি জানি না সে শেষ করে উঠতে পারবে কিনা। সে 2 বছর ধরে আঁকছে তো আঁকছেই, সে থাকে হায়দ্রাবাদে এবং মাসে একবার করে ফোন করা হয় তাকে, এবং সে বলে যে এইবার করছি, তার মধ্যে একবার হাতও ভেঙে গেল, এমন কঠিন অ্যান্টনির ছবি। এবার দেখা যাক কত শীঘ্র সে করতে পারে। আমি মূলত তার উপর এখন ডিপেন্ডেন্ট, যে আমার ইলাস্ট্রেশন করছে, সে করলে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, তোমরাও একটু প্রেশার দিও। একদম। সামনে শেষ প্রশ্ন, হ্যাঁ এটা শেষ প্রশ্ন, মাইক্রোফোনটা একটু, না বাকিরা শুনতে পাবে না তাহলে, হ্যাঁ একটু প্লিজ যদি মাইক্রোফোনটা ওকে দেন। ওই মনোমেজাজের প্রসঙ্গেই বলবো, সে মনোমেজাজের যে বর্গাকার কবিতা, ওটা একটা ধরনের তো আমাদের নর্ম ভাঙা কবিতা, মানে এটাকে আমরা অ্যান্টি পোয়েট্রি হিসেবেও বলতে পারি। এটা কি সে কোনোভাবে বিট জেনারেশন, কেরুয়াক, গিন্সবার্গ বা আমাদের হাংরিতে যেরকম নর্ম ভাঙা, এরকম কি কিছু ব্যাপার? মানে এটা তো মানে প্রচলিত ধারার বাইরে, যেটা খুব ভালো, আমাদের যেটা খুব ভালো লেগেছে, যে আমরা এক ধরনের কবিতা পড়তে পড়তে প্রায় হয়ে গেছিলাম সেখানে একটা অন্য ধারার কবিতা। তো সেটা কি এগুলো পড়ার কোনো ফল? কারণ কিছুদিন আগেই দেখেছিলাম বিকসুর কেরুয়াকেরটা, লক্ষ্য হ্যাঁ, তুমি করেছিলাম। প্রশ্ন করেছো, খুবই মানে ভারী ভারী নামও উচ্চারণ করে ফেলেছো। আমি যখন লিখেছি এত কিছু মাথায় ছিল না, তবে আমি ডেফিনেটলি আমি একটু অ্যাড করবো একটা জিনিস, আমার জানতে ইচ্ছে করছে আমার, সেটা হচ্ছে যে ধরো কৌরবের পর্ব যে তুমি বলছিলে, ওরা তো খুব এক্সপেরিমেন্ট করতেন, মানে কমলদা বা বারিন্দা, আরও বেশি বারিন্দার নেতৃত্বে, সেটারও কি কোনো অবচেতনে কোথাও একটা ছাপ তোমার? প্রচন্ডভাবে ছাপ আছে, কারণ আমি মূলত একসময় খুবই স্নবিশ ছিলাম এবং সেগুলোকেই কবিতা বলে ট্রিট করতাম, বাকিগুলোকে এবং সেটা একটা অল্প বয়সের ঔদ্ধত্য বলতে পারো, সেটা ছিল একসময়, এবং সেটা খুব বড়োভাবেই ছাপ ফেলেছিল, এবং বিট জেনারেশন বলো যা, এদের খুব ইনফ্লুয়েন্স আছে, কিন্তু আমি জানি না আমার লেখার মধ্যে আদৌ সেই ব্যাপারটা আছে কি না, তবে হ্যাঁ আমি পছন্দ করেছি।
আমরা শেষ করছি, আমাদের সময় অতিক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যেই। অনুপমকে অনেক ধন্যবাদ যে এত মন খুলে কথা বলেছে। আমি চাই অংশুমানদার জন্য একটা জোরে হাততালি যদি সবাই দেন, কারণ নিজের কর্মব্যস্ত জীবন থেকে এতটা সময় বের করে আমার সঙ্গে কাটিয়েছে। আহ্লাদের একটা দিন ছিল তোমার বই প্রকাশের সঙ্গে যুক্ত হওয়া। যাই হোক, আশা করি আপনাদের সকলের এই আগ্রহটুকু সঞ্চারিত হয়েছে মনে যে এই বইটিতে কি আছে। ওই রাত বড়দের রাত না ছোটদের রাত, এবং তার আগের পর্বের প্রেমের কবিতা। বই শেষ পর্যন্ত লেখা হয় পাঠকের জন্য। আপনারা বইটিকে আদর করুন, গ্রহণ করুন। আরেকটা জিনিসও বলার আছে, বইটি আজকে পাওয়া যাচ্ছে স্টোরি বুকসের যে স্টল আছে, এবং আমি হয়তো একটু বাদে ওখানে যাব, যদি সংগ্রহ করতে চান ওর সই সহ বইটি পাবেন আপনারা সেখান থেকে। আর আরেকবার একদম শেষে কলকাতা লিটারি মিট তার পুরো টিমকে, টাটা স্টিল কলকাতা লিটারি মিটের পুরো টিমকে, বিশেষ করে মালাদি এবং জিদ্দাকে আন্তরিক ধন্যবাদ। এবং জিদ্দার জন্য একটা জোরে হাততালি। সত্যি যেভাবে সাপোর্ট করেন ওরা সবসময় আমাদের সকলকে, যারা আমরা লেখালেখির সঙ্গে যুক্ত থাকি, বাংলা লেখালেখির সঙ্গে, বিশেষ করে এত বড় একটা ফেস্টিভ্যালে, সেটা সত্যি বিশেষ উল্লেখযোগ্য একটি বিষয়। আপনাদের সকলকে ধন্যবাদ যে এত মনোযোগ দিয়ে আপনারা এই সেশনটিতে শ্রোতা হিসেবে অংশ নিলেন। খুব চমৎকার কিছু প্রশ্ন করলেন। এরপর কথা থামবে, বই আশা করি বিক্রি হবে, অনুপমের হাত চলবে, সই চলবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।